ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস পিলি, ডব্লিউবিসিএস মেন্স, এছাড়া জেনারেল কম্বাইন্ড, এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা আছে, দ্য কনস্টিটিউশনস 96th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 2011 সালের 96তম সংশোধনীতে অল্টার দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওড়িয়া ইচ 8 শিডিউল। এই যে ওড়িয়াটা, ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে কি করা হয়েছে? ঠিক আছে, কারণ 2011 সালের যে 96তম সংবিধান সংশোধন হয়েছিল, ঠিক আছে, সেখানে যে 8 শিডিউল, ঠিক আছে, থাকা যে ওড়িয়া, এই যে শব্দটা, এটা হয়েছে হচ্ছে ওড়িয়া, ও ডি আই এ। ওড়িয়াটা হয়েছে ওড়িয়া। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, আসতে পারে যে এই যে ওড়িয়া, ও আর আই ওয়াই এ, ওড়িয়াটা ওডিআই এ, ওডিআই এ, ওড়িয়া কোন অ্যামেন্ডমেন্টে হয়েছিল? 96 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এ হয়েছিল। এবার প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, ঠিক আছে। তাহলে অপশন এও ভুল, অপশন বি, অপশন সি তিনটে ভুল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওড়িয়া হলো ওড়িয়া 96 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এ। দেখো পরের প্রশ্ন কি আছে, বলছে ইন রাজা নন্দকুমার ট্রায়াল, রাজা নন্দকুমার যে ট্রায়াল, নন্দকুমার ওয়াজ চার্জ ফর দ্য ক্রাইম অফ forgery and was hanged in the year 1775 এ। 1775 এ রাজা নন্দকুমারের ফাঁসি হয়েছিল, ঠিক আছে। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ আন্ডার দ্য অ্যাক্ট, তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কোন সালের অ্যাক্ট অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? ঠিক আছে, এই যে ঘটনা রাজা নন্দকুমার যে ফাঁসি, এটাকে বলা হয় জুডিশিয়াল মার্ডার। জুডিশিয়াল মার্ডার, ঠিক আছে। সেই সময় সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে, এই যে তিনি যে রায়টা দিয়েছিলেন সেটা হচ্ছে 1726 সালের যে অ্যাক্ট, ঠিক আছে, 1726 অ্যাক্টের মাধ্যমে তার ফাঁসিটা হয়েছিল। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডব্লিউবিসিএস মেন্সের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, বলছে লর্ড কর্নওয়ালিস ইন্ট্রোডিউস দ্য কর্নওয়ালিস কোড। এই যে কর্নওয়ালিস কোড, এটা পরীক্ষায় আসতে পারে। কর্নওয়ালিস কোড কত সালে প্রবর্তিত হয়েছিল? ঠিক আছে, 1793 সালে। 1793 সালে আর কি হয়েছিল? পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছিল। আচ্ছা, হোয়াট আর দ্য ট্রু এফেক্টস অফ দিস কোড? এই কোডে কি বলা হয়েছিল? দেখো, এই যে কোডিফিকেশন করেছিল লর্ড কর্নওয়ালিস 1793 সালে, সেখানে কি কি বলা ছিল? দেখো, সেখানে বলা হচ্ছে দ্য কালেক্টার্স ওয়াজ টু কালেক্ট দ্য রেভিনিউ অনলি। কালেক্টরের কাজ শুধুমাত্র রেভিনিউ কালেক্ট করা, এটা কিন্তু ঠিক, ঠিক আছে। বি কি বলছে দেখো, দ্য ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার অফ দ্য কালেকশনস অফ রেভিনিউ আর টেকেন অ্যাওয়ে। যে কালেক্টরের যে বিচার, মানে কালেক্টরের বিচারিক ও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সেটা কেড়ে নেওয়া হয়েছিল। যে কালেক্টরের কাছ থেকে তার ম্যাজিস্ট্রেটের পাওয়ার সেটা সেটা নিয়ে নেওয়া হয়েছিল। কালেক্টর শুধুমাত্র কি করবে? রেভিনিউ কালেক্ট করবে। তাহলে এটাও ঠিক। 3 নম্বর বলছে দেখো, দ্য কোর্ট ফিস ওয়ার অ্যাবলিশড। যে কোর্ট ফি যেটা ছিল সেটা বিলোপ করা হয়েছিল, ঠিক আছে, এটাও ঠিক। তাহলে এখানে উত্তর কি? অল অফ দ্য অ্যাবভ। তাহলে কর্নওয়ালিস কোডে এই কথাগুলো সমস্ত কিছুই বলা হয়েছিল। পরেরটা দেখো কি আছে, পরের বলছে in which case the Supreme Court held that the preamble is not part of the constitution। preamble সংবিধানের অংশ নয়। এটা কোন কেসে বলা হয়েছিল? এটা হচ্ছে বেরুবাড়ি কেস, 1960 এটা রায় দেওয়া হয়েছিল, ঠিক আছে, বেরুবাড়ি কেস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। পরের প্রশ্ন আছে দেখো, বলছে কি বলছে না, হুইচ অফ দ্য ফলোইং sought to change the character of the Indian government from unitary to federal। ইউনিটারি টু ফেডারাল, এই যে হুইচ অফ দ্য ফলোইং sought the change of the character of Indian government from the unitary to federal, ঠিক আছে, এক কেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার কোন অ্যাক্টে বলা হয়েছিল? তা দেখো, প্রথম অপশন কি বলছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো 1919 সালে গভর্নমেন্ট অ্যাক্টে কি বলা হয়েছিল? এখানে ফেডারালিজম নয়, ঠিক আছে, 1919 ডায়ার্কি চালু হয়েছিল, ঠিক আছে। গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই 1935 সালে ভারত শাসন আইন দ্বারা প্রভিন্সিয়াল অটোনমি শুরু হয়েছিল। প্রভিন্সিয়াল অটোনমি। আর কি হয়েছিল?
আর হয়েছিল ফেডারাল কোর্ট স্থাপিত হয়েছিল, ফেডারাল কোর্ট, ঠিক আছে। আর কি হয়েছিল, ফেডারাল স্ট্রাকচার তৈরি হয়েছিল এখানে। আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ঠিক আছে, এখানে কি বলা হয়েছিল, এখানে হচ্ছে মুসলিমদের জন্য সেপারেট অফ ইলেক্টরস এর ব্যবস্থা করা হয়েছিল। আর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1994, এটা তো নয়। তাহলে এখানে অপশন তাহলে কি হচ্ছে, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। তাহলে অপশন এ কেন নয় এখানে বলা হয়েছে, অপশন সি কেন নয় সেটাও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পরের প্রশ্ন হচ্ছে, the words socialist, secular, and unity and integrity of the nations are made to our constitutions. কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই সোশ্যালিস্ট, সেকুলার, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি কথাগুলো যোগ করা হয়েছিল? এটা হচ্ছে 1976, ঠিক আছে, 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এগুলো অ্যাড করা হয়েছিল। তাহলে এখানে অপশন এ, ঠিক আছে। এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন বলছে, দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া সিকিউর জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি টু। এই যে আমাদের সংবিধানের প্রিয়াম্বেলে জাস্টিস, লিবার্টি এবং ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি এই কথাগুলো যে বলা আছে, এগুলো কাদের জন্য বলা আছে? বলছে অপশন এ বলছে অল পার্সনস, অপশন বি বলছে দোজ হু রিসাইড উইথ ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অল সিটিজেন্স, অপশন ডি বলছে দোজ সিটিজেন্স হু আর রিসাইড উইথ ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে দেখো এই যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, ঠিক আছে, এগুলো ভারতবর্ষের সমস্ত ব্যক্তি, ঠিক আছে, সে ফরেনার্স হোক বা ইন্ডিয়ানস হোক, সমস্তদের জন্যই বলা হয়েছে। তাহলে এটা কি হবে, অল পার্সন। এবার যারা ভিডিওটা দেখছো তারা বলবে যে জাস্টিস, লিবার্টি এবং ইকুয়ালিটি এই যে তিনটে ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ড কোন দেশ থেকে নেওয়া হয়েছে, বরড ফ্রম হুইচ কান্ট্রি, ঠিক আছে। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি জানো। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরের প্রশ্ন কি বলছে দেখো, এটা এবারে ডব্লিউবিসিএস 2024-এর পিলিতেও এসেছে এটা। বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ডিসক্রাইব অ্যাবাউট দ্য পার্সনস ভলেন্টারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া, ঠিক আছে। বিদেশি দেশের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করলে ভারতীয় নাগরিকত্ব হারানোর কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটা হচ্ছে আর্টিকেল 9-এ বলা হয়েছে, ঠিক আছে, আর্টিকেল 9-এ কথাটা বলা আছে। আর্টিকেল 5-এ কি আছে, বলছে সংবিধান যখন কার্যকর হয়েছিল সেই সময় কারা নাগরিক হবে সেই সম্বন্ধে বলা আছে আর্টিকেল 5-এ। আর্টিকেল 7-এ কি বলা আছে, পাকিস্তান থেকে যে সমস্ত নাগরিকরা ভারতে এসেছে তাদের নাগরিকত্ব সম্পর্কে বলা আছে। আর 8-এ বলা আছে বিদেশে বসবাসকারী ভারতীয় যে সমস্ত নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত নাগরিকত্বদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে আর্টিকেল 8-এ, ঠিক আছে। তাহলে এখানে অপশন আর্টিকেল 9, অপশন সরি, প্রশ্ন নম্বর 9 দেখো, কোশ্চেন নম্বর 9-এ কি বলা আছে, আর্টিকেল 14 lays down that state shall not deny to any person equality before law and equal protections of law. This expressions any person means, এই যে any person, যে any person কথাটার মানে কি? any person মানে হচ্ছে সিটিজেন্স অ্যান্ড নন সিটিজেন্স লিভিং উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতীয় টেরিটরির মধ্যে, তা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে, ঠিক আছে, যে সমস্ত ভারতীয় এবং অভারতীয় যারা উভয়ই বাস করে তাদের কথাই এখানে বলা হয়েছে, ঠিক আছে, অ্যানি পার্সনস। এটা খুবই ভালো একটা প্রশ্ন, ঠিক আছে, ভালো করে মনে রাখবে এটা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে, রাইট টু ওয়ার্ক ইন ইন্ডিয়া, এই যে রাইট টু ওয়ার্ক এটা কিসের মধ্যে পড়ছে, রাইট টু ওয়ার্ক এটা বলছে ফান্ডামেন্টাল রাইটস ডেস, কি আছে এটা, ডাইরেক্টিভ প্রিন্সিপালস বা ডিপিএসপির মধ্যে পড়ছে। ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট বাট ইট ক্যান বি ক্লেমড আফটার এমপ্লয়মেন্ট। আর অপশন ডি বলছে কনস্টিটিউশনাল ডিউটি। তাহলে এই যে কাজের অধিকার, কাজের অধিকার কিসের মধ্যে পড়ছে, কাজের অধিকার পড়ছে ডিপিএসপির মধ্যে আছে, ঠিক আছে, ডিটি প্রিন্সিপাল স্টেট পলিসি বা ডিটি প্রিন্সিপাল স্টেট পলিসি নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে, যেটা আর্টিকেল 41 এর মধ্যে আছে, ঠিক আছে, রাইট টু ওয়ার্ক। পরের প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্ন আছে, পাওয়ার টু গভর্নর টু গ্র্যান্ড প্যাডন, এই যে গভর্নরের গ্র্যান্ড প্যাডন, আমরা যারা সবাই জানি প্রেসিডেন্টের গ্র্যান্ড প্যাডন কত আছে, আর্টিকেল 72-তে আছে। তাহলে গভর্নরের গ্র্যান্ড প্যাডন কত আছে, গভর্নরের গ্র্যান্ড প্যাডন মানে গভর্নরের যে ক্ষমা বা দণ্ডহাস বা স্থগিত রাখার যে দায়িত্ব, সে মানে ক্ষমতা, সেটা আছে 160
ওয়ান, ঠিক আছে, 161-এ বলা আছে সেটা। আর 150-তে কি আছে, গভর্নরের শপথ, ঠিক আছে। 159 আছে গভর্নরের শপথ। 162 আছে কি, রাজ্যের এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার এখানে আছে, ঠিক আছে। আর 163 আছে কি, কাউন্সিল অফ মিনিস্টার। পরের প্রশ্ন কি বলছে দেখো, দ্য ডেফিনেশন the definitions, appointment, and term, etc. of the governor of the state has been given কোন পার্টে বলা আছে দেখো, গভর্নর যেহেতু এটা স্টেট লিস্ট হবে, ঠিক আছে, স্টেট লিস্ট কত নম্বর আর্টিকেল আছে, স্টেট লিস্ট আর্টিকেল, সরি, স্টেট লিস্ট যেটা সেটা কত নম্বর পার্টে আছে, পার্ট 6। আর ডব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারিতে ছিল যে ইউনিয়ন, ঠিক আছে, কত নম্বর পার্টে আছে, সেটা পার্ট 5। আর স্টেট হলে সেটা পার্ট 6, তাহলে এটা পার্ট 6 হবে, দেখো সবেতেই পার্ট 6 আছে। কিন্তু আর্টিকেলটা কত আছে, আর্টিকেল আছে, আর্টিকেল, চ্যাপ্টার, সরি, পার্ট তো সব 6 হবে, পার্ট 6, চ্যাপ্টার কত, ঠিক আছে, চ্যাপ্টার হচ্ছে তোমার 1 অ্যান্ড 2, আর্টিকেল 152, ঠিক আছে, গভর্নরের যে আর্টিকেল 152 থেকে 162, তাহলে এটা কত হচ্ছে 162, 152 থেকে 162, তাহলে পার্ট, মানে অপশন সি, ঠিক আছে, অপশন সি, পার্ট 6, চ্যাপ্টার 1 অ্যান্ড 2, আর্টিকেল 152 থেকে 163, ঠিক আছে, সরি 162। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন বলছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নো পাওয়ার টু রিমুভ, প্রেসিডেন্ট কাকে রিমুভ করতে পারে না, ঠিক আছে। দেখো প্রথম আছে বাই অ্যান অর্ডার দ্য চেয়ারম্যান অর এনি আদার মেম্বার অফ দ্য ইউপিএসসি অনলি আফটার দ্য রিপোর্ট অফ দ্য সুপ্রিম কোর্ট। তাহলে ইউপিএসসি যে চেয়ারম্যান বা মেম্বার তাদেরকে তো প্রেসিডেন্ট রিমুভ করতে পারে, তাহলে এটা ঠিক। বি কি বলছে, বাই অ্যান অর্ডার দ্য চেয়ারম্যান অর আদার মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন অনলি আফটার দ্য রিপোর্ট অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট রিপোর্ট অনুযায়ী স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যারা চেয়ারম্যান অথবা মেম্বার হয় তাদের তিনি রিমুভ করতে পারেন, এটাও ঠিক। অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেট, অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেটকে নিয়োগ কে করেন, গভর্নর, অপসারণও করেন কে, গভর্নর, তাহলে অপশন সিটা হবে না, তাহলে অপশন সি ইজ দ্য এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, এখানে সিটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলছে দেখো, দ্য ক্লেমেন্সি টু ক্যাপিটাল পানিশমেন্ট ইজ গ্র্যান্টেড বাই, ক্যাপিটাল পানিশমেন্ট কে একমাত্র ক্ষমা কে করতে পারে, তাহলে এই একটু আগে বলা যাবে আর্টিকেল 72 অনুযায়ী প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট কি করতে পারে, কারো মৃত্যুদণ্ডকে ক্ষমা করে দিতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একমাত্র পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্টকে গ্র্যান্ট করতে পারে, ক্ষমা করতে পারে একমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, তাহলে এখানে প্রেসিডেন্ট হবে। গভর্নরের কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট ক্ষমার অধিকার কিন্তু নেই, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 14 দাগে তাহলে কি হবে, অপশন এ, আর্টিকেল 72 অনুযায়ী, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, আর্টিকেল, সরি, কোশ্চেন নাম্বার 15 বলছে এ মেম্বার অফ পার্লামেন্ট ক্যান ক্লেম ইমিউনিটি, ঠিক আছে, ইমিউনিটি, ঠিক আছে, মানে বিশেষ সুরক্ষা, যেটা বিশেষ সুরক্ষা, বিশেষ সুরক্ষা, দেখো বলছে এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট ক্যান ক্লেম ইমিউনিটি বোথ ফ্রম সিভিল অ্যাজ ওয়েল এজ ক্রিমিনাল কেস, সিভিল কেস এবং ক্রিমিনাল কেস উভয় ক্ষেত্রেই তিনি কি করেন, ইমিউনিটি পান। অপশন বি হচ্ছে ফ্রম দ্য সিভিল কেস অনলি, অপশন সি বলছে ফ্রম দ্য ক্রিমিনাল কেস অনলি, অপশন ডি বলছে ক্যান নট ক্লেম ইমিউনিটি আইদার ফ্রম সিভিল অর নট ফ্রম ক্রিমিনাল। দেখো যখন যারা সদস্য হন, ঠিক আছে, যারা সদস্য হন তারা শুধুমাত্র, ঠিক আছে, সিভিল কেস, শুধুমাত্র সিভিল, ঠিক আছে, সিভিল কেসের ক্ষেত্রেই তারা কিন্তু এটা পান, মানে অধিবেশন বসার 40 দিন আগে থেকে অধিবেশন বসার 40 দিন পর পর্যন্ত তারা শুধুমাত্র সিভিল কেসে ইমিউনিটি পান, নট ক্রিমিনাল কেস, ঠিক আছে। তাহলে এটা উত্তর অপশন বি, ঠিক আছে, শুধুমাত্র সিভিল কেস, মানে একজন এমপি, ঠিক আছে, অধিবেশন, পার্লামেন্টের অধিবেশন চলার 40 দিন আগে থেকে পার্লামেন্টের অধিবেশন চলার 40 দিন পর পর্যন্ত তিনি মাত্র সিভিল কেসেই ইমিউনিটি পান, ক্রিমিনাল কেসে নয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, কাউন্সিল অফ মিনিস্টার ক্যান বি সাসপেন্ডেড, এই কাউন্সিল অফ মিনিস্টারকে সাসপেন্ড কে করতে পারে, কাউন্সিল অফ মিনিস্টার ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং সেশনস, কোন সেশন কে, মানে সেশনের সময় কাউন্সিল মিনিস্টার সাসপেন্ড কে করতে পারেন। অপশন এ বলছে বাই দ্য প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া, বাই স্পিকার্স অফ লোকসভা, বাই চেয়ারম্যান অফ রাজ্যসভা, অপশন ডি হচ্ছে নান অফ দিস অ্যাবভ। দেখো
কাউন্সিল অফ মিনিস্টার্স মানে সমস্ত কাউন্সিল মিনিস্টারকে কখনোই একসাথে সাসপেন্ড করা যায় না যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টের কনফিডেন্স থাকে, মানে পার্লামেন্টে কনফিডেন্স থাকে, মানে আস্থা থাকে, ততক্ষণ পর্যন্ত কাউন্সিলর মিনিস্টাররা তাদের পদে বহাল থাকে। যখন যদি নো কনফিডেন্স কখনো আসে, যদি পাস হয়ে যায়, তাহলে কিন্তু কাউন্সিলর মিনিস্টারকে পদত্যাগ করতে হয়। তাহলে কাউন্সিলর মিনিস্টারকে সাসপেন্ড করা কখনো যায় না একসাথে। তাহলে অপশন এখানে কি হবে? নান অফ দ্য অ্যাভব। কখনই কোনো পুরো কাউন্সিল অফ মিনিস্টার সাসপেন্ড হয় না। পরের প্রশ্ন দেখো, দা বিধান পরিষদ। দেখো বিধান পরিষদ ইকুয়াল টু রাজ্যসভার মতোই, ঠিক আছে, রাজ্যসভার মতোই, ঠিক আছে। বলছে দা বিধান পরিষদের এবার টাইটেল কি বলছে দেখো, হ্যাজ টার্ম অফ 6 ইয়ার্স। দা বিধান পরিষদ একটা কি রাজ্যসভার মধ্যে পার্মানেন্ট চেম্বার, ঠিক আছে, তাহলে এটা ভুল আছে। বি বলছে দেখো, ইজ এ পার্মানেন্ট বডি, এটা একটা পার্মানেন্ট বডি, নট টু সাবজেক্ট ডিসলিউশনস, ঠিক আছে, একে ডিসলিউজ করা যায় না, কিন্তু 1/3 অফ দ্য মেম্বার, এর 1/3 সদস্য রিটায়ার্ড করে এভরি সেকেন্ড ইয়ার, ঠিক আছে, এক সেম অ্যাজ রাজ্যসভা। তাহলে এই তো ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা। অপশন সি বলছে, ইজ এ বডি রিপ্রেজেন্টিং সার্টেন ইন্টারেস্ট ইন দ্য স্টেট হুজ মেম্বার হ্যাভ এ টার্ম অফ 6 ইয়ার্স। তাহলে এইটা আংশিক সত্য, এইটা যে পার্মানেন্ট বডি এটাও সত্য, কিন্তু সব থেকে একদম পারফেক্ট সেটা হচ্ছে বি। তাহলে এখানে অপশন বিটাই উত্তর হওয়া উচিত, অপশন বি হবে, ঠিক আছে। আট- আহ, প্রশ্ন নম্বর 18 কি বলছে দেখো, 18 নম্বরে বলছে, 11th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ কনসার্ন উইথ। 11th শিডিউলে কি বলা আছে? দ্য 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে, ঠিক আছে, এখানে অ্যামেন্ড অ্যাক্ট, এই যে 11th শিডিউলটা অ্যাড করা হয়েছিল, সেখানে কি বলা ছিল? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, ঠিক আছে। তাহলে ওখানে কি হবে? অপশন সি, পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। বাট পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতের মধ্যে টোটাল কতগুলো সাবজেক্ট আছে এটা পরীক্ষা আসতে পারে। পঞ্চায়েতের মধ্যে টোটাল সাবজেক্ট আছে কতগুলো? 29টা, ঠিক আছে, 29টা বিষয় আছে পঞ্চায়েতের মধ্যে। পরের প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 19, এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট শ্যাল বি ডিসকোয়ালিফাইড ইজ, মানে পার্লামেন্টের উভয় কক্ষের কোনো মেম্বারকে কিভাবে ডিসকোয়ালিফাই করা যায়? বলছে হি ইজ আনডিসচার্জ ইনসলভেন্ট, হি ইজ ডিসকোয়ালিফাইড বাই বাই অ্যানি ল মেড বাই পার্লামেন্ট, তাকে ডিসকোয়ালিফাই করা যায় পার্লামেন্টের যে ল আছে সেই ল অনুযায়ী, ঠিক আছে। তো এটাই উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেখানে ক্যান বি ডিসকোয়ালিফাইড, এটা তো হবেই না, অল দ্য হবে না, তাহলে অপশন বি ইজ দ্য এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। এর কত নম্বর আর্টিকেল আছে? এটা আর্টিকেল আছে 102 নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে। মানে 102 নম্বর আর্টিকেলে কি বলা আছে? বলে যে পার্লামেন্ট আইনের মাধ্যমে অযোগ্যতার কারণ নির্ধারণ করতে পারে। আর তিনি যে কিভাবে, কেন তাকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে, অনেকগুলো তো কারণ আছে অ্যান্টি ডিফেকশন লয়, তার মধ্যে 102 নম্বর আর্টিকেলে বলা আছে যে পার্লামেন্ট যে আইন তৈরি করবে, ল মেড বাই পার্লামেন্ট, পার্লামেন্ট যে আইন তৈরি করবে তার সেখানে তার যে অযোগ্যতার কেন তাকে বাদ দেওয়া হচ্ছে তার কারণ সেখানে দর্শানো হবে। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর কি বলছে? আর্টিকেল 155 টু 156 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ। 155 কি আছে? গভর্নরের নিয়োগ, ঠিক আছে। 156 কি আছে? গভর্নরের কার্যকাল। তাহলে এখানে কি হবে? টার্ম অফ ফাংশনস অফ চিফ মিনিস্টার, ইলেকশন কমিশন, ইন্টার স্টেট কাউন্সিল, দ্য প্রেসিডেন্ট পাওয়ার টু অ্যাপয়েন্টমেন্ট ডিসমিস অফ গভর্নর। দেখো অ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসমিস, ঠিক আছে। 155 কি আছে? অ্যাপয়েন্টমেন্ট হয়, আর 156 কি হয়? গভর্নরের কার্যকাল সম্পর্কে বলা আছে, যা প্রেসিডেন্টের প্লেজারের উপর ডিপেন্ড করে। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন বলছে, বাজেট ইজ অলসো নোন অ্যাজ। দ্য বাজেট কত নম্বর ধারায় বলা আছে? 112 নম্বর ধারায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বাজেট নয়, তাকে কি বলা হয়? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, এখানে হবে অপশন এ, ঠিক আছে। পরের প্রশ্ন আছে দেখো, প্রভিশনস টু ফিনান্সিয়াল বিলস প্রোভাইড আন্ডার। এই ফিনান্সিয়াল বিলস কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 110-এ কি বলা আছে? মানি বিল, মানি বিল। অপশন বি কি বলছে? অপশন বি 115 নম্বর আর্টিকেল আছে, তাহলে তার 117 নম্বরে কি বলা আছে? 117 নম্বর আছে ফিনান্সিয়াল বিল, যেটা বলেছে সেটা। 117 নম্বরে বলা আছে ফিনান্সিয়াল বিল, ঠিক আছে। নেক্সট বলছে দেখো, দ্য টোটাল নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ, দ্য টোটাল নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ ইন 8 শিডিউল। 8 শিডিউলে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, 22টা ল্যাঙ্গুয়েজ আছে। টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনক্রিজ 22। তাহলে এই যে 22টা যে হলো, সেটা প্রথমে ছিল 18, ঠিক আছে, মানে প্রথমে ছিল না, 18 থেকে যে 22 হয়েছিল, ঠিক আছে, সেটা কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল সেটাই বলছে। দেখো এটা বলেছে 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, ঠিক আছে, 2003-এ 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ এখানে যোগ করা হয়েছিল বোডো, ডোগরি,
বোরো, ডোগরি, মৈথিলি, আর হচ্ছে সাঁওতালি। এই চারটে অ্যাড করে টোটাল 18 থেকে 22 হলো। এটা কবে হলো? 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ। তাহলে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ, দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আর্টিকেলে 315 থেকে 323। যেহেতু যেহেতু এটা আর্টিকেলে আছে, যদি আর্টিকেলে থাকে সেটা তাহলে কি হবে? কনস্টিটিউশনস বডি। ঠিক আছে, তাহলে প্রোভাইড আন্ডার দ্য কনস্টিটিউশনস। এটা কত নম্বর পার্টে আছে সেটাও আসতে পারে। ঠিক আছে, পার্ট 14, পার্ট 14, পার্ট সবসময় রোমান হরফে লিখতে হয়, পার্ট 14। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আর নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন দেখো কি বলছে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস ওয়াজ নট ইনসার্টস বাই দ্য সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোনটা অ্যাক্ট করা হয়নি? দেখো আমাদের সংবিধানে যে 358 বি, এই যে 358 বি বলে সেরকম কোনো আর্টিকেল নেই। ঠিক আছে, আর্টিকেল 358 আছে, কিন্তু 358 বি কোনো আর্টিকেল নেই। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল 25টা কোশ্চেন ডব্লিউবিসিএস প্রিলিমেন্স ওরিয়েন্টেড। ঠিক আছে, ভিডিওটা যারা দেখছো তারা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই একটু লাইক করো। এবং যে প্রশ্নটা করা হয়েছে যদি জানো তো লাইক করো, যদি জানো কমেন্ট করো। এবং আমাদের দিশারি কম্পিটিটিভ এক্সামের ডাব্লিউবিসিএস প্রিলিমেন্স এবং কম্বাইন্ড, এছাড়াও এনটিপিসি, টেট, এসএলএসটির অফলাইন এবং অনলাইনে অ্যাডমিশন চলছে। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।